পুলিশ যাতে কোনোভাবে খুঁজে না পায় তাই জন্য এই 15 দিনে 6টি রাজ্যে ঘুরে বেরিয়েছেন দেবরাজ চক্রবর্তী। অন্যদিকে দেবরাজ চক্রবর্তীর বাড়িতে পুলিশি হানায় যে মোবাইল ফোন উদ্ধার হয়েছে সেখান থেকে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট, আর সেই ডিলিট হয়ে যাওয়া চ্যাট এবার পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে এবং তার প্রয়োজনে সাহায্য নেওয়া হবে ফরেনসিক বিশেষজ্ঞদের। দেবরাজ মামলায় বিধাননগর কমিশনারেটের সুপারের সুপারিশে গঠিত এসআইটির হাতে এবার নতুন তথ্য। ডিসি নেতৃত্বে তদন্ত চালাচ্ছে 8 জনের টিম। উদ্ধার হওয়া ল্যাপটপে মিলেছে ডিসি গ্লোবাল নামে সংস্থার একাধিক নথিপত্র। ডিসি গ্লোবাল সংস্থার নামে একাধিক সম্পত্তি কেনা হয়েছে, সম্পত্তির মালিকানা হস্তান্তর করা হয়েছে এরকমই পুলিশের দাবি। এই কোম্পানির অ্যাকাউন্টের মাধ্যমে একাধিক আর্থিক লেনদেনের গুরুতর অভিযোগ রয়েছে। একাধিক ট্যুর অ্যান্ড ট্রাভেল সংস্থায় বিপুল পরিমাণে বিনিয়োগের নথি মিলেছে এই ল্যাপটপ থেকে। ঝাড়খণ্ডেও সম্পত্তি কেনার হদিশ মিলেছে, সেখানে এক ব্যবসায়ীর কাছে টাকা পাঠানোর নথি পাওয়া গেছে দাবি করছে পুলিশ। দেবরাজ চক্রবর্তীর বাড়িতে যে পুলিশি হানায় মোবাইল উদ্ধার হয়েছে সেখান থেকে ইতিমধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করা হয়েছে। সেই ডিলিট হয়ে যাওয়া চ্যাট পুনরুদ্ধারের চেষ্টা, যেখানে ফরেনসিক এক্সপার্টদেরও সাহায্য নেওয়া হবে। দেবরাজ মামলায় বিধাননগর কমিশনারেটের সুপারের সুপারিশে গঠিত যে এসআইটি, তাদের হাতে এবার নতুন তথ্য সামনে এসেছে। আতশ কাছের তলায় এই মুহূর্তে ডিসি গ্লোবাল নামে এই সংস্থা। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দেবরাজ গ্রেফতারের আগে তার বাড়িতে যখন পুলিশি তদন্তের জন্য সেখানে অভিযান হয়, সেই সময় সেখান থেকে 2টি মোবাইল ফোন এবং ল্যাপটপ পাওয়া যায়। এই ল্যাপটপের ভেতর থেকে ডিসি গ্লোবাল নামে একটি সংস্থার হদিশ মেলে তদন্তকারীদের, এবং সেখান থেকে জানা যায় যে বিগত 5 বছরে এবং বিশেষ করে শেষ কয়েক বছরে এই ডিসি গ্লোবালের নামে একাধিক সম্পত্তি কেনা হয়েছিল। শুধুমাত্র সম্পত্তি কেনা নয়, সম্পত্তি হস্তান্তর। এই ডিসি গ্লোবালের অ্যাকাউন্ট থেকে অন্যান্য বেশ কিছু ব্যবসায়ীর কাছে কিন্তু টাকা গিয়েছিল, বিশেষ করে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এবং শেষ 1 মাসের মধ্যে কিন্তু ঝাড়খণ্ডের এক ব্যবসায়ীর কাছেও কোটি কোটি টাকা গিয়েছিল। অর্থাৎ কোথাও না কোথাও এই দুর্নীতির টাকাকে বিনিয়োগ করা হয়েছিল এবং কালো টাকাকে সাদা টাকাতে পরিণত করার একটা সুন্দর পরিকল্পনা চলছিল। তো এই ডিসি গ্লোবালের আদপে কারা রয়েছেন, অর্থাৎ ডিসি দেবরাজ চক্রবর্তী নাকি এর নেপথ্যে অন্য কেউ রয়েছে, তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। এছাড়া তার মোবাইল ফোনে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করা হয়েছে, সেই সমস্ত চ্যাটে কী ছিল সেটাকে রিট্রিভ করার ট্রাই করছেন বা চেষ্টা করছেন তদন্তকারীরা। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এদিকে আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার, আপনারা জানেন সেই মঙ্গলবার তার বাড়িতে এনআইএ পৌঁছে গিয়েছিল। তার স্বামী সাকির আলীকে গ্রেফতার করা হয়। 2023 সালে রামনবমীর মিছিলে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বিস্ফোরক আইনেও মামলা রয়েছে। সেই সাকির আলীকে ইতিমধ্যেই এনআইএ স্পেশাল কোর্টে নিয়ে আসা হয়েছে, ব্যাংশাল কোর্টে তাকে নিয়ে আসা হয়েছে। এনআইএ তাকে আজকে আদালতে পেশ করছে। আর অন্যদিকে অপরূপা পোদ্দার শ্রীরামপুর থানায় অবশেষে হাজিরা আজকে তিনি দিয়েছেন। সেদিন যখন সাকির আলীকে গ্রেফতার করা হয়, সেদিন একেবারে কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীকে ধাক্কা দিয়েছিলেন অপরূপা পোদ্দার, এবং তারপরে বুধবার তাকে ডেকে পাঠানো হয়েছিল শ্রীরামপুর থানায়। আসেননি, সময় চেয়েছিলেন। আজকে শ্রীরামপুর থানায় একেবারে আইনজীবীর পোশাকে অপরূপা পোদ্দার তিনি পৌঁছে গিয়েছেন। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। শ্রীরামপুর থানা থেকে সমীরণ পাল রয়েছেন এবং অন্যদিকে আদালত চত্বর থেকে ব্রতদীপ ভট্টাচার্য। আমি আগে ব্রতদীপের কাছে যাব। ব্রতদীপ, ইতিমধ্যেই এনআইএ সাকির আলীকে কোর্টে পেশ করলো, কি কি অভিযোগ এখনো পর্যন্ত, এনআইএর কি কি দাবি, জিজ্ঞাসাবাদে কি জানা গেল? দেখা এখনো এজলাসে তাকে পেশ করা হয়নি। কিছুক্ষণ আগে নগর দায়রা আদালতে তাকে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে সাকির আলীকে কোর্ট লকআপে রাখা হয়েছে। কিছুক্ষণ পরেই তাকে এনআইএর যে বিশেষ আদালত সেখানে পেশ করা হবে এবং সেখানে পেশ করে এনআইএর যারা তদন্তকারী আধিকারিক তারা যে সমস্ত তথ্য প্রমাণ ইতিমধ্যেই পেয়েছেন গত কয়েকদিন তাকে জিজ্ঞাসাবাদ করে, এবং এলাকার থেকে যে সমস্ত তথ্য প্রমাণ তারা সংগ্রহ করেছেন সেসবগুলো আজকে আদালতের সামনে রাখবেন। তুমি জানো যে 2023 সালের 2রা এপ্রিল রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যে গন্ডগোল, যে সংঘর্ষ হয়েছিল, সেই ঘটনায় কিন্তু সাকির আলীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু অভিযোগ এর আগে থেকেই ছিল এবং এই অভিযোগও ছিল যে সাকির আলীর প্রত্যক্ষ যোগাযোগ এই মামলায় থাকলেও তাকে কিন্তু পুলিশের আগে গ্রেপ্তার করা হয়নি। একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু বিজেপির অভিযোগ ছিল যে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কোনোভাবেই এই গন্ডগোলের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত না, কিংবা যারা অত্যাচারিত হয়েছিলেন তাদেরকেই পাল্টা গ্রেপ্তার করা হয়েছে। এই সমস্ত ঘটনা নিয়ে যখন চাপানোত্তর চলছে, তার মধ্যে সরকার বদল হয় এবং সরকার বদল হওয়ার পর কিন্তু এই সমস্ত মামলা নিয়ে তৎপরতা শুরু হয় এনআইএর। আদালতের নির্দেশে এনআইএ এই মামলাগুলির ফের তদন্ত শুরু করে এবং এই তদন্তের কাজে নেমেই কিন্তু সাকির আলীকে গত মঙ্গলবার তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন এনআইএর আধিকারিকরা। প্রায় 5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এনআইএ
সূত্রে যেটা খবর, যে সমস্ত তথ্য প্রমাণ তারা ঘটনাস্থল থেকে কিংবা এলাকার মানুষের থেকে পেয়েছিলেন এবং তদন্তকারী অফিসার তিনি নিজে এলাকায় গিয়ে সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা থেকে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করেছিলেন, সেগুলো শাকির আলীর সামনে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি সেই জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেননি, পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পর আজকে অর্থাৎ ৩রা জুলাই পর্যন্ত আদালত তাকে এনআইএ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছিলেন। সেই হেফাজতের মেয়াদ আজ শেষ হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে। ইতিমধ্যেই শাকির আলীকে নগর দায়রা আদালতের যে জেল লকআপ সেখানে নিয়ে আসা হয়েছে, কোর্ট লকআপে রাখা হয়েছে তাকে। কিছুক্ষণ পরেই তাকে এজলাসে পেশ করা হবে। এর আগের দিন শাকির আলীর আইনজীবীরা তার জামিনের আবেদন করেছিলেন। এনআইএ তার প্রবল বিরোধিতা করে এবং বিরোধিতার ফলে বিচারক দুপক্ষের সওয়াল শোনার পর তার জামিনের আবেদন নাকচ করে দেন এবং তাকে এনআইএ হেফাজতে পাঠানো হয়। ইতিমধ্যে এনআইএ সূত্রে খবর যে শাকির আলীর বিরুদ্ধে আরও একাধিক তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে এবং সেই সমস্ত তথ্য প্রমাণগুলি এটাই প্রমাণ করে যে শাকির আলী সেদিনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। শুধু তাই নয়, পরিকল্পনা মাফিক রামনবমীর মিছিলে হামলা চালানো হয়েছিল এবং শাকির আলী নিজে এলাকার লোকজনকে ডেকে তার যারা সাক্ষীদার ছিলেন তাদের ডেকে বোমা এবং ইট মজুত করার বরাত দিয়েছিলেন। এই সমস্ত তথ্য প্রমাণ তাদের হাতে ইতিমধ্যেই এসেছে এবং সেই সমস্ত তথ্য প্রমাণ আজকে আদালতের সামনে তারা পেশ করবেন এবং যদি আবার শাকির আলীর আইনজীবীরা তার জামিনের আবেদন করেন তাহলে সেই জামিনের আবেদনের বিরোধিতা করা একেবারে এনআইএ তাকে আদালতে পেশ করে আজকে কি দাবি করে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকবে। দুটো ছবি আপনাদের সামনে রাখবো। একদিকে আজকে শাকির আলীকে একেবারে কোর্ট লকআপে রাখা হয়েছে, তাকে আজকে আদালতে আর কিছুক্ষণের মধ্যেই পেশ করা হবে। একদিকে কোর্টে শাকির আলীর ছবি দেখতে পাচ্ছেন, অন্যদিকে তার স্ত্রী অপরূপা পোদ্দার, প্রাক্তন তৃণমূল সাংসদ, তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। শ্রীরামপুর থানায় তিনি হাজিরা দিয়েছেন। স্বামীকে গ্রেপ্তারের সময় একেবারে পুলিশকে হেনস্থার অভিযোগ রয়েছে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে। গত বুধবার শ্রীরামপুর থানায় তলব করা হয়েছিল, কিন্তু তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন, সময় চেয়েছিলেন। আজকে ফের তাকে তলব করা হয়েছে, তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে। সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে, সমীরণ পাল। সমীরণ। দেবস্মিতা, বেলা 11:50 নাগাদ KM রোড, সেখান থেকে পায়ে হেঁটে আইনজীবীর পোশাকে আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার সঙ্গে এক আইনজীবীকে নিয়ে শ্রীরামপুর থানায় এসে পৌঁছে। আমি ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহকে দেখাতে বলবো, এই মুহূর্তে শ্রীরামপুর থানাতেই রয়েছেন। 2 ঘন্টারও বেশি সময়, অর্থাৎ 2 ঘন্টা 15 মিনিট অতিবাহিত হয়ে গেছে তিনি থানায় রয়েছেন এবং তার জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এবং যেটা জানা যাচ্ছে থানা সূত্রে যে আরও বেশ কিছুক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং যে ঘটনায় গত মঙ্গলবার এনআইএ শাকির আলীকে গ্রেপ্তার করে, রামনবমীর মিছিলে যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনায় যখন গ্রেপ্তার করে, সেই সময় এই যে অপরূপা পোদ্দার তার বাড়ির রিসার্চ, সেই বাড়ির সামনে পুলিশ কর্মীদের সঙ্গে তিনি অভব্য আচরণ করেন। অর্থাৎ যে সমস্ত মহিলা পুলিশ কর্মীরা ছিলেন তাদেরকে দেখে তিনি মেজাজ হারান। শুধু তাই নয়, গালিগালাজ করেন, অভব্য আচরণ করেন এবং মহিলা পুলিশ কর্মীদেরকে তিনি নিগ্রহ করেন। একাধিকবার নিগ্রহ করছেন, এরকম ভিডিও সামনে আসে এবং সেই ভিত্তিতে শ্রীরামপুর থানার পুলিশ, চন্দননগর কমিশনারের অন্তর্গত শ্রীরামপুর থানা পুলিশের পক্ষ থেকে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে গত বুধবার তাকে শ্রীরামপুর থানায় তলব করা হয় এবং শ্রীরামপুর থানায় তিনি তলব করা সত্ত্বেও তিনি হাজির হননি। সেক্ষেত্রে তাকে দেখা যায় যে নগর দায়রা আদালত এবং সংবাদ মাধ্যমের সামনেও তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। অর্থাৎ সেদিনকে কি ঘটেছিল সেই বিষয়টি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জানতেই পুলিশের পক্ষ থেকে তাকে দ্বিতীয়বার তলব করা হয়। গতকালই চন্দননগর পুলিশ কমিশনারের কমিশনার জানিয়েছিলেন যে আজকে বেলা 12টায় ফের তলব করা হয়েছে এবং সেই মতো শ্রীরামপুর থানার সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং ঠিক 11:50 নাগাদ আইনজীবীর পোশাক পরে এক আইনজীবীকে সঙ্গে নিয়ে থানার ভেতরে প্রবেশ করেছেন। একজন এসিপি রয়েছেন, শ্রীরামপুর থানার আইসি রয়েছেন এবং অন্যান্য আধিকারিকদের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কি ঘটনা ঘটেছিল, অর্থাৎ যখন এনআইএ শাকির আলীকে গ্রেপ্তার করতে এসেছিল, কেন তিনি মেজাজ হারিয়েছিলেন, কেন তিনি পুলিশ কর্মীদের নিগ্রহ করেছিলেন, মহিলা পুলিশ কর্মীদের, অর্থাৎ সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখার জন্যই তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই জিজ্ঞাসাবাদ পর্ব বেশ কিছুক্ষণ চলবে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ সমীরণ। 30 তারিখের ছবিটা একবার আপনাদের দেখিয়ে দিই। যখন শাকির আলীকে এনআইএ গ্রেফতার করে তারপর পরই মহিলা পুলিশ কর্মীকে একেবারে ধাক্কা দেন অপরূপা পোদ্দার, সেই সময়কার ছবি। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি শ্রীরামপুরের বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য তিনি বলছেন আইনের পথেই চলবে। দেখুন, দিদি কি বলবেন? দিদি পুলিশ তার মতন কাজ করবে, আইনের মতন চলবে।
আগে শাসকের আইন চলতো বলে উনি হয়তো ভেবেছিলেন উনি যা ইচ্ছে তাই করবেন, কিন্তু সময় বদলে গেছে, ওনার খেয়াল নেই। এখন কিন্তু এই সময় অনুযায়ী তাকে চলতে হবে, শুধু তাকে নয় সবাইকে চলতে হবে। পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে এবং যথা সময় তাকে আসতে হবে। এখন লুকোনো পালানো এই সমস্তই চলবে, সব জায়গায় তাই চলছে। যুবরাজ থেকে আরম্ভ করে মহারাজ সব এই অবস্থা। সুতরাং যা হবার তাই হবে আগামী দিনে। আসছি পরের খবরে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন মামলা দায়ের হলো। সেবাশ্রয় নিয়ে অভিযোগ, ডায়মন্ড হারবার থানায় অনুমোদন না পাওয়া চিকিৎসকদের নিয়ে বেআইনিভাবে শিবির চালানোর অভিযোগ রয়েছে এবং নতুনভাবে মামলা দায়ের হয়েছে। আরো তথ্য আমরা জানবো সরাসরি। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, কয়েকদিন আগে তুমি দেখেছিলে যে বিষয়টা সামনে এসেছিল, সেটা হচ্ছে সেবাশ্রয়। এই সেবাশ্রয় হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্প, সেটা কিন্তু চালু হয়েছিল, যেখানে হচ্ছে গরিব দুস্থ যারা মানুষ তাদেরকে একেবারে সেবা প্রদান করার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু এই সেবাশ্রয় প্রকল্প চালু হয়। কয়েকদিন আগে অনেকেই যে বিষয়ে অভিযোগ করছিলেন যে এই সেবাশ্রয়ের নামে আসলে যে ওষুধ দেওয়া হতো সেটা ঠিক নয়, একেবারে যে চিকিৎসকদের কোনো রকম কোনো অনুমোদন নেই, রেজিস্ট্রেশন নেই, তারা হচ্ছে প্রেসক্রিপশন লিখে দিয়েছে। এবং এমনকি অভিযোগ উঠছিল যে সেবাশ্রয় গিয়ে অনেকেই চিকিৎসা করিয়েছেন কিন্তু সঠিক চিকিৎসা পরিষেবা তারা পাননি এবং সেখান থেকে হচ্ছে তাদের ক্ষতি পর্যন্ত হয়েছে। ইতিমধ্যে কিন্তু বিষ্ণুপুর থানায় একটা অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি নেতা এবং তার পাশাপাশি গতকালকে ডায়মন্ড হারবার থানায় একজন ব্যক্তি তিনি হচ্ছেন অভিযোগ করেন এই সেবাশ্রয় প্রকল্পের বিরুদ্ধে। এবং তিনি যেটা স্পষ্ট অভিযোগ করেন বেশ কয়েকটা বিষয় সুনির্দিষ্টভাবে একেবারে উল্লেখ করেছেন। এবং এই যে সেবাশ্রয় যে প্রকল্প হয়েছিল বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়, সেক্ষেত্রে বলছেন যে এইটাতে কিন্তু জনস্বাস্থ্য এবং জননিরাপত্তা মারাত্মকভাবে বিপন্ন হয়েছে। কেন? কারণ বলছেন যে এখানে যারা একেবারে রেজিস্টার্ড ডক্টর তারা ছাড়া এখানে অন্যান্য যারা ডক্টর রয়েছেন, যারা হচ্ছে কেউ হোমিওপ্যাথি বা কেউ হচ্ছে আয়ুর্বেদের ডক্টর, তারা হচ্ছে অ্যালোপ্যাথির ওষুধ দিচ্ছেন। যারা হচ্ছে একেবারে জুনিয়র ডাক্তার তারা হচ্ছে প্রেসক্রিপশন লিখেছেন। এবং যেমনটা বলা হচ্ছে যে নিয়ম রয়েছে নির্দিষ্ট, অর্থাৎ যে ডায়াগনস্টিক ক্ষেত্রে অর্থাৎ কোনো রোগ নির্ণয়ের ক্ষেত্রে ইউএসজি বা অন্যান্য যন্ত্রপাতি যেগুলোকে অন্য স্থানে স্থানান্তরিত করা যায় না, সেগুলোকে কিন্তু এই সেবাশ্রয় যে জায়গায় ক্যাম্প সেখানে নিয়ে এসে রোগ নির্ণয়ের কাজে ব্যবহার করা যায় এবং সেটা সম্পূর্ণভাবে বেআইনি। রোগীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং তাদের কিন্তু যে বিষয়ে উল্লেখ করছেন যে অভিযুক্তরা, এবং এই অভিযুক্ত তালিকায় রয়েছেন প্রথমেই হচ্ছে যে এফআইআর হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা মিলে একটা অর্গানাইজ ক্রাইম করেছেন বলে তিনি অভিযোগ করছেন। এবং এক্ষেত্রে প্রতারণা, জালিয়াতি এবং অন্যের পরিচয় ধারণ, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, বেআইনিভাবে চিকিৎসা পরিষেবা পরিচালনা করা, এই রকম একাধিক বিষয় উল্লেখ করেছেন। বিএনএসের একাধিক ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যদের বিরুদ্ধে যেমন একদিকে মামলা হয়েছে, তার পাশাপাশি কিন্তু এইখানে যে ওষুধ পর্যন্ত ব্যবহার করা হয়েছে সেই ওষুধ কিন্তু ঠিক ব্যবহার করা হয়নি, মেয়াদ উত্তীর্ণ ওষুধও ব্যবহার করা হয়েছে বলে এমনটাও কিন্তু অভিযোগ রয়েছে। এবং এর পর যেটা অভিযোগ হচ্ছে বিএনএসের একাধিক ধারায় যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর হয়েছে, তার পাশাপাশি ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট, এছাড়া হচ্ছে অ্যাটমিক এনার্জি অ্যাক্ট, এছাড়া পিসিপিএনডিটি অ্যাক্ট, এছাড়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, এছাড়া এনএমসি অ্যাক্টেও কিন্তু মামলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং গোটা মামলা তদন্ত শুরু করেছেন একজন এসডিপিওকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবারের এসডিপিও তদন্তকারী অফিসার হিসাবে এই মামলা তদন্ত শুরু করেছে। ধন্যবাদ পার্থ। ফের ত্রাণের পাহাড় উদ্ধার হলো এবার হাওড়ার বাল্টিকুড়িতে প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির কার্যালয়, যেখানে শুধুমাত্র ত্রাণ নয় তার সঙ্গে দেখুন একেবারে হকি স্টিক, তলোয়ার, এমনকি প্রচুর পরিমাণ জমির দলিল পর্যন্ত পাওয়া গিয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, একে তো সরকারি ত্রাণ সামগ্রী যাদের প্রয়োজন তাদের মধ্যে বিলি বন্টন করেনি রাজ্যের প্রাক্তন প্রতিমন্ত্রী, তার কার্যালয়ের মধ্যে এভাবে তলোয়ার, হকি স্টিক মজুত রয়েছে।
একদমই আজকে বিজেপি কর্মীরা তারা বাল্টিকুড়ির যে মনস্টিয়ারির যে অফিস সেখানে তারা বিক্ষোভ দেখায় এবং ভেতরে ঢুকে যায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী, ত্রিপল, কম্বল সহ বিভিন্ন যে ত্রাণ সামগ্রী আছে সরকারি সেগুলি উদ্ধার করে এবং ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে সেখানে পুলিশ আসে এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুধু সরকারি ত্রাণ সামগ্রী নয়, সেখান থেকে প্রচুর পরিমাণে লাঠি এবং তরোয়াল পর্যন্ত উদ্ধার হয়েছে। বিজেপি কর্মীদের অভিযোগ, এই যে সরকারি ত্রাণ সামগ্রী যেগুলো গরিব মানুষের জন্য বরাদ্দ করা হয়েছিল, যেগুলো গরিব মানুষের পাওয়ার কথা, সেইগুলো কিন্তু সেই ত্রাণ সামগ্রী তাদের হাতে না দিয়ে সেগুলোকে রাখা হয়েছিল ওই পার্টি অফিসের মধ্যে, যেখানে প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী মনস্টারি নিজে বসতেন এবং সেখান থেকেই তিনি কার্যত শিবপুর বিধানসভা কেন্দ্রের কাজ পরিচালনা করতেন। সেখান থেকেই এই উদ্ধার হয়েছে এবং এইগুলো গরিব মানুষকে না দিয়ে তার মন্ত্রী সেগুলোকে রেখে দিয়েছিলেন এবং এর পেছনে সরাসরি দুর্নীতি আছে বলে তারা অভিযোগ করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং তারা চাইছেন এ ব্যাপারে পুলিশ কোনো তদন্ত করে পদক্ষেপ নিক। তবে এ ব্যাপারে প্রাক্তন মন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কিন্তু কোনো সাড়া দেননি, কিন্তু মোবাইল ফোনেও তিনি কোনো রেসপন্স করেননি। সুনীত, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।